নমস্কার বন্ধুরা, আবার ফিরে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আপনারা দেখছেন চ্যানেল অ্যাওয়ারনেস। আমি অভিজিৎ দান। তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওটা একটা ছোট্ট এপিসোড, যেটা হচ্ছে, যার মেন টপিক হচ্ছে অবস্টাকেলস ইন হোটেল জব। অবস্টাকেল ইন হোটেল জব। তো অবস্টাকেল ইন হোটেল জব মিনস হোটেল জব করার জন্য, হোটেল ম্যানেজমেন্ট করার পরে হোটেলে চাকরি করার জন্য যে ধরনের বাধা আসতে পারে, সেই ধরনের বাধার জন্য আপনাকে ওয়াকিবহাল করার জন্য আমার এই ছোট্ট ভিডিওটা বানানো, আমার এই ছোট্ট সচেতনমূলক ভিডিওটা বানানো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথম একদম স্ট্রেট টু দ্য পয়েন্টে আসি আমি। প্রথমে হচ্ছে লং ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড শিফট ওয়ার্ক। হোটেল 24 hours/7 চালু থাকে। তো যারা এই হোটেল ম্যানেজমেন্ট করে হোটেলে জব করতে চাও, তাদের পক্ষে এই সব জিনিসগুলো আগে থেকে জেনে রাখা ভালো। পরে একটা আকাশ থেকে পড়ার মতো পরিস্থিতি তৈরি হবে না। তো এক নম্বর পয়েন্ট হচ্ছে লং ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড শিফট ওয়ার্ক। 24 hours/7 চালু থাকে। তো যে ধরনের ক্যাটাগরি হোটেল, কখনো 8 ঘন্টা, কখনো 9 ঘন্টা, কখনো 10 ঘন্টা, কখনো 12 ঘন্টা হিসাবে রোটেশন ওয়াইজ শিফট চলতে থাকে। কখনো আর্লি মর্নিং শিফট, কখনো মিড আফটারনুন শিফট, কখনো সেকেন্ড শিফট, ইয়া থার্ড শিফট, ইয়া নাইট শিফট। এইভাবে 3টে শিফট কন্টিনিউয়াসলি আপনার চলতে থাকে। So that is the one major problematic things, or you can take it positively also. Next হচ্ছে হাই স্ট্রেস লেভেল। হাই স্ট্রেস লেভেল মানেটা হচ্ছে যে একটা কন্টিনিউ অ্যাটেন্টিভ মোডে যে থাকার যে প্রয়োজনটা, সেই কারণে একটা স্ট্রেস লেভেল কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। মানে একটা কাস্টমার গেল, আবার একজন কাস্টমারকে অ্যাটেন্ড করা, এগুলো প্রথম একটা ভালো লাগে, কিন্তু পরে কি হয়, একটা রেগুলার ডিউটির মধ্যে পড়ে যায়। তখন একটা একঘেয়ে মতন একটা জীবন মনে হয় একটা। তো সেইখান থেকে স্ট্রেস লেভেলটা বাড়তে থাকে। মানে একই কাজ, একই জিনিস কন্টিনিউয়াসলি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কন্টিনিউয়াসলি করতে থাকতে হয়। তো সেই কারণে একটা ভয়ঙ্কর স্ট্রেস লেভেল হতে থাকে। তাছাড়াও একটা কমফর্টনেস, মানে আহ, মানে অন ডিউটি থাকাকালীন একটা প্রপার ইউনিফর্ম থেকে আরম্ভ করে প্রপার একটা তার প্রোটোকল বলতে পারেন, বা একটা এসওপি আছে, সেই এসওপির মধ্যেই আপনাকে চলতে হয়। তো সেই এসওপিটা প্রপারলি ফলো করতে না পারলে তখন কিন্তু একটা ক্যারিয়ারে লেস মার্ক আসতে পারে। তো সেই সব জিনিসগুলোকে মাথায় রেখে প্রপার কন্টিনিউয়াসলি একটা অ্যাটেন্টিভ মোডে থাকতে হয়। তো সেই কারণে নার্ভাস সিস্টেমের উপর চাপ পড়তে থাকে ধীরে ধীরে, আর তার থেকেই এই স্ট্রেস লেভেলটা সৃষ্টি হয়। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে ডিলিং উইথ দ্য ডিফিকাল্ট গেস্ট। ডিলিং উইথ দ্য ডিফিকাল্ট গেস্ট, তার কারণ হচ্ছে যে বিভিন্ন রকমের কাস্টমার কন্টিনিউয়াসলি যখন আসতে থাকবে, তো সেটা হতে পারে কোনো আলাদা আলাদা স্টেট থেকে আসছে, আলাদা আলাদা রাজ্য থেকে আসছে, আলাদা আলাদা দেশ থেকে আসছে। তো তাদের প্রত্যেকের মেন্টালিটি আলাদা, তাদের প্রত্যেকের দেখার যে একটা দৃষ্টিভঙ্গি, সেটা আলাদা। তো সেই বিভিন্ন রকমের তাদের প্রত্যেকের ল্যাঙ্গুয়েজ আলাদা, তাদের প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা, যে হোটেল বুকিং করেছে তাদের সেই এক্সপেকটেশন আলাদা। তো সেই সমস্ত জিনিসগুলোকে কিভাবে একটা মানুষের পক্ষে হ্যান্ডেল করা যায়, আবার করতে হয়, আর তার উপর বেস করে এই ধরনের একটা ডিফিকাল্ট সিচুয়েশন কখনো কখনো ক্রিয়েট হয়ে যায়। তো সেইটা হচ্ছে ডিলিং উইথ দ্য ডিফিকাল্ট গেস্ট। মানে বিভিন্ন রকম ডিফিকাল্ট গেস্টকে, সবাই তো আর সমান নয়। কেউ আছে একদম অ্যাগ্রেসিভ, একদম রেগে আসে। কেউ আছে একদম বিভিন্ন কোনো ছোটখাটো খুঁততে আসে হোটেলে।
যে কিভাবে এই হোটেলের নামে বদনাম করা যায়, তার জন্য কিছু ফ্রি সার্ভিস পাওয়া যাবে। বহু রকম টেকনিক্যাল কথা ব্যাপার আছে, সেগুলোই প্রথমেই বলে ফেললে হয়তো তোমরা নার্ভাস হয়ে যাবে। তো সেগুলো আমি আলোচনা করতে চাইছি না প্রথমেই। তো সেই ধরনের আননোন কাস্টমারকে, আননোন যে গেস্ট, তাদেরকে ডিল করার যে ডিফিকাল্টিস, সেটা কিন্তু মাথায় রাখতে হয়। নেক্সট হচ্ছে 4 নম্বর, ফিজিক্যাল ডিমান্ড। ফিজিক্যাল ডিমান্ড কথাটা কিন্তু শুনতে একটুখানি অড লাগলেও সেই সূত্রে সেটা কিন্তু নয়। এখানে হচ্ছে ফিজিক্যালি আপনাকে, মানে তোমাকে অ্যাক্টিভেট থাকতে হয়। ফিজিক্যালি অ্যাক্টিভেট ইন দ্য সেন্স, আমাদের যে প্রথমে যেটা বললাম পয়েন্টে, অ্যাটেন্টিভ একটা রেডিনেস থাকতে হয় সবসময়। তো সেটাই হচ্ছে ফিজিক্যালি ফিট। হাউসকিপিং জব থেকে শুরু করে, কিচেন থেকে শুরু করে, ফ্রন্ট অফিস থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্টে একটা লং আওয়ার্স স্ট্যান্ডিং, দৌড়াদৌড়ি, ছোটাছুটি, তার উপর একটা হেভি ইকুইপমেন্ট, হাউসকিপিং কখনো কখনো হেভি ইকুইপমেন্ট তোলা, সেটা সরানো, কিচেনে কি হয় সেই হিটের মধ্যে কন্টিনিউয়াসলি থাকা, তার উপরে বিভিন্ন রকম তার কন্টিনিউ তার অর্ডার, সেই অর্ডার কোন ডিশ, কোন মেনু, কিভাবে প্রিপারেশন হবে, কতটা তার কোয়ান্টিটি হবে, মানে আর ফ্রন্ট অফিসে তো আছেই, মানে রেগুলার যে কন্টিনিউয়াসলি গেস্ট চেক ইন হচ্ছে, তার চেক আউট হচ্ছে, তার যে বিলিং, সেটা তার জন্য একটা ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি দোনোকে প্রপার ফিটনেস হয়ে থাকতে হবে। যদি কোনো কারণে গেস্ট স্লিপ আউট হয়ে যায়, খুব ভালো কথা, আমার একটা পয়েন্ট মাথায় এলো, কোনো কারণে যদি গেস্ট স্লিপ আউট হয়ে যায়, মানে গেস্ট চলে গেল আর তার বিল বাকি রয়ে গেল, তখন কিন্তু যে অন ডিউটি থাকবে তার পয়সা থেকে, তার অ্যাকাউন্ট থেকে, তার স্যালারি অ্যাকাউন্ট থেকে সেই সমস্ত পয়সা কিন্তু কোম্পানি কেটে নেবে। এটা কিন্তু খুব ভালো করে প্রথম দিন থেকে মাথার মধ্যে রাখতে হবে তোমাদের। এখানে কিন্তু এক পয়সাও কোনো কোম্পানি তোমাকে ছেড়ে কথা বলবে না। বি ভেরি কেয়ারফুল। নেক্সট হচ্ছে 5 নম্বর পয়েন্ট, স্টাফ শর্টেজ। আজকের দিনে হোটেল ম্যানেজমেন্টে পড়ার প্রবণতাটা ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে, অনেস্টলি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে যে ধরনের স্যালারি স্ট্যান্ডার্ড আর যে ধরনের হায়ারার্কি গ্রোথ, তার যে ক্যারিয়ার গ্রোথ, সেটা কিন্তু সেই গ্র্যাফটা দেখতে গেলে কিন্তু অনেকটাই নিচু। মানে স্টার্টিং স্যালারি স্ট্যান্ডার্ড একদম বেসিক থেকে শুরু হয়, যেটা আমি অলরেডি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম আমি। এরপরে হচ্ছে ক্যারিয়ার গ্রোথ, মানে একটা লেভেলে হয়তো জয়েন করা হলো জুনিয়র লেভেল, তারপরের থেকে তার ক্যারিয়ার গ্রোথ নেক্সট লেভেল, তারপরে তারও সিনিয়র লেভেল। এই যে সিনিয়র লেভেল ধীরে 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 গ্রোথটা, এর কিন্তু একটা লং সময়, লং টাইম একটা কিল করে। আর সেই কারণে অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে, একই সাথে দুজনে জয়েন করার পরেও তাদের স্যালারি 5 বছর পরে যে লেভেলে পৌঁছে যায়, 10 বছর পরে যে লেভেলে পৌঁছে যায়, আজকে হোটেল ইন্ডাস্ট্রিতে সেই লেভেলে পৌঁছতে 20 বছর লেগে যায়। অনেস্টলি হয়তো 20 বছরেও তার সেই লেভেলে পৌঁছাতে পারে না, কখনো কখনো এমন হয়, দেখা গেছে। তো সেটা একটা ভাইটাল ফ্যাক্টর কাজ করে। আর দ্বিতীয় কথা হচ্ছে স্টাফ শর্টেজের কারণটা হচ্ছে এই কারণ যে স্টাফ শর্টেজ, মানে স্টাফ যে পরিমাণ স্টাফ প্রয়োজন হয় তার থেকেও কম পরিমাণ স্টাফ সাপ্লাই হচ্ছে আজ গ্র্যাজুয়েশন হয়ে হোটেল ম্যানেজমেন্ট পাস করে বেরিয়ে আসছে। আর যারা পাস করে বেরিয়ে আসছে তারাও কিন্তু এই ইন্ডাস্ট্রিতে প্রপারলি কয়েক মাস কাজ করার পরেও আর চাকরি করতে চাইছে না, যে কারণটা আগে বললাম আমি। তো সেটা হচ্ছে মেন রিজন, আর সেই কারণে স্টাফ শর্ট হচ্ছে। আর স্টাফ শর্ট হওয়ার কারণেই যারা প্রেজেন্ট স্টাফ আছে, মানে যারা অলরেডি কাজ করছে, যে যারা ইন্ডাস্ট্রিতে আছে, তাদের উপর ওয়ার্কিং লোডটা ধীরে ধীরে বাড়তে থাকছে। বোঝা গেছে পয়েন্টটা? নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্টটা অলরেডি আমি ডিসকাস অলরেডি করে ফেললাম, যেমন লো পে অ্যান্ড এন্ট্রি লেভেল রোল। এন্ট্রি অন্যান্য ইন্ডাস্ট্রির তুলনায় এই ইন্ডাস্ট্রিতে কম্পারেটিভলি লো পে স্কেল, মানে কালকেও যেটা অলরেডি ডিসকাস করা হয়েছে, করেছি আমি। তো অন্যান্য ইন্ডাস্ট্রিতে এন্ট্রি লেভেলে যে পরিমাণ স্যালারি দিয়ে স্টার্ট করে তার ক্যারিয়ার, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে সেই পরিমাণ স্যালারি এক্সপেকটেশন সম্পূর্ণ একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এন্ট্রি লেভেল জবের জন্য একদম লো স্কেল মেনটেন করা হয়, সেটা একটা বড় ভাইটাল ফ্যাক্টর, যেটা ভবিষ্যৎকে আপনার ক্যারিয়ার গড়ার জন্য সেটা বহুতই
কঠিন সময় হয়ে দাঁড়াতে পারে। নেক্সট হচ্ছে কালচারাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। যদি ধরুন আমি বাংলায় কথা বলছি, আমার পড়াশোনা বাংলাতে, কিন্তু আমাকে যদি অন্য স্টেটে কাজ করতে যেতে হয়, তো সেখানকার ল্যাঙ্গুয়েজটা আমাকে আগে জানতে হবে। সেটা একটা বড় একটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায় পরে। তখন আমি যদি এই মুহূর্তে তামিলনাড়ুতে থাকি, তো আমি যদি বাংলা জানি, হিন্দি জানি আর তামিল জানি, হিন্দি আর তামিলের মধ্যে যদি তামিল জানি, দেন ইট উইল বি মাই প্লাস পয়েন্ট। এটা আমার পক্ষে প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। কিন্তু আমি যদি শুধু বাংলা জানি আর ইংরাজি জানি আর হিন্দি জানি, সেখানে কিন্তু কোনো তামিল ইয়া সাউথ ইন্ডিয়ান কোনো যে কোনো হোটেলে সেখানে কিন্তু আমাকে ততটা গুরুত্ব দেওয়া হবে না। সেম জিনিস সেম জিনিস যদি আউট অফ ইন্ডিয়ার কথা বলি আমি, যদি কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়া হয়, কোনো জার্মানিতে যাওয়া হয়, তো যে কান্ট্রিতে যাওয়া হবে, যদি তুমি সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে জানো, যেমন জার্মানি হয়ে গেল, ফ্রেঞ্চ হয়ে গেল, রাশিয়ান হয়ে গেল, বা ইংরাজি ছাড়া কথা বলছি, কারণ এমনও বহু দেশ আছে যেখানে ইংরাজি পর্যন্ত চলে না। তো ইংরাজি আমি জানি বলে এইটা ভাবি না যে আমি ইংরাজিতে স্মার্ট, তো আমি যে কোনো কান্ট্রিতে আমাকে লুফে নেবে বা আমাকে চাকরি পেয়ে যাবে। এমন বহু কান্ট্রি আছে যেখানে ইংরাজি পর্যন্ত চলে না, শুধুমাত্র সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজের উপর বেস করে তারা চলে, বা ইংরাজি তারা জানলেও তারা বলতে চায় না। সেখানে অ্যাজ এ সিনিয়র ম্যানেজার হিসাবে হ্যান্ডেল করার জন্য সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজটা জানা খুবই অত্যন্ত জরুরি হয়ে পড়ে। তো সেটাই একটা ছোটখাটো উদাহরণ দিয়ে বললাম আমি। তো কালচারাল অর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এটা একটা ভাইটাল একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, যেটা তার ক্যারিয়ারের হোটেল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গ্রোথের জন্য একটা অবস্টাকেল হয়ে দাঁড়ায় কখনো কখনো। নেক্সট হচ্ছে 8 নম্বর পয়েন্ট, সিজনাল এমপ্লয়মেন্ট। সিজনাল এমপ্লয়মেন্ট বলতে ব্যাপারটা কি, কখনো কখনো দেখা যায় যে এই যে জবটা হয়, তো কিছু হোটেলে সিজনাল ট্যুরিস্টের উপর বেস করে চলে। যেমন ইন্ডিয়ার কথা আমি যদি বলি, গোয়া বা উটি বা কোনো নর্থ ইন্ডিয়ার কোনো লোকেশন, নৈনিতাল, যে কোনো একটা বহু বহু লোকেশন আছে, ট্যুরিস্ট লোকেশন, পার্টিকুলার একটা লোকেশন বলাটা উচিত হবে না। তো সেই পার্টিকুলার লোকেশনগুলো এক একটা সিজনে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট সেখানে যায়। আবার সেই সিজনটা খতম হওয়ার পরে মানে শেষেই হোটেলগুলো একদম কিন্তু খালি হয়ে পড়ে থাকে। যখনই হোটেলগুলো খালি হয়ে গেল, তো হোটেল ওনার বা ম্যানেজমেন্ট চাইবে যে আননেসেসারি যে স্টাফগুলো আছে তাদেরকেও স্যালারি আইদার কাট করতে, না হলে উইদাউট এনি পে ছুটিতে পাঠিয়ে দিতে। আবার যখন সিজন শুরু হবে তখন তাদেরকে আবার ডেকে নিয়ে আসা হবে, তখন তাদেরকে কাজে যোগ দিতে বলা হবে। এরকম বহু সিজনাল ট্যুরিস্ট প্লেসের হোটেল আছে যারা এই পলিসি, এই পদ্ধতিতে তারা চলে। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে কখন কিছুটা পরিমাণে সিজনাল সিজনাল এমপ্লয়মেন্টের মতো ব্যাপারটা হয়। মানে পরিযায়ী শ্রমিক ব্যাপারটা ঠিক বলবো না আমি, তবে ঋতু হিসাবে মানে কি, যে সিজনে মানে একটা গোয়ার কথাই বলি, গোয়া বর্ষাকালে টোটাল হোটেল খালি পড়ে থাকবে। ইভেন যারা আমাদের বাংলা থেকে আমার ভিডিও দেখছো তারাও জানো যে বর্ষাকালে এই মুহূর্তে দীঘা, পুরী বা এই ধরনের সমুদ্র তটবর্তী যে এরিয়াগুলো, সেগুলো বর্ষাকালে সাধারণত কোনো ট্যুরিস্টই যেতে চাইবে না। সেই রকমই বর্ষাকালে শহরে যে ইয়েগুলো, যেটা আপনার হচ্ছে আহ, পাহাড় পর্বত অঞ্চল যেগুলো, কখনো ধস নামছে, কখনো রাস্তা ল্যান্ডস্লাইড হচ্ছে, এটা বহুতই বড় রিস্কি ব্যাপার থাকে। তো যে কোনো ট্যুরিস্ট, যে কোনো মানুষই সেই ধরনের এরিয়াতে যেতে চাইবে না সহজে। তো সেই ট্যুরিস্ট যেগুলোর বা আউটসাইড ট্যুরিজম এরিয়া, সেইগুলো কিন্তু এই ধরনের সিজনাল এমপ্লয়মেন্টের উপরে চলে। তো সেটা একটা ভাইটাল ব্যাপার, সেটা মাথায় রাখা উচিত। নেক্সট হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি রিস্ক। এইটা নর্মালি যে 5 স্টার ক্যাটাগরি বা তার 3 স্টার বা অ্যাবোভ, এইগুলোতে কোনো রকম সেফটি অ্যান্ড সিকিউরিটি রিস্ক
অতটা কোনো নেই, কিন্তু 3 স্টার বিলো 3 স্টার যে হোটেলগুলো হয় সেখানে কিন্তু এটা একটা ম্যাটার কাজ করে যে যে ধরনের সেফটি অ্যান্ড সিকিউরিটি রিস্ক প্রিকশন নেওয়াটা উচিত স্টাফেদের জন্য, কখনো কখনো কস্ট কন্ট্রোলের জন্য সেই ধরনের প্রিকশনটা নেয় না। কিছু পয়সা বাঁচানোর জন্য স্টাফেদের জন্য স্টাফকে বিভিন্ন রিস্ক এরিয়াতে পাঠানো হয়, কাজ করতে বলা হয়, বা যেমন ফায়ার সেফটি কিচেনের ক্ষেত্রে প্রায়শই দেখা যায় যে ফায়ার সিলিন্ডারের এরিয়াতে যে প্রিকশন বা যে এসওপি মেনটেন করতে বলা হয় অ্যাজ পার দ্য গাইডলাইন, সেগুলো প্রায়শই ফলো করা হয় না। তো সেই সব ক্ষেত্রে একটা সেফটি অ্যান্ড সিকিউরিটি এরিয়া জিনিস কাজ করে লোয়ার ক্যাটাগরি হোটেলের মধ্যে। এটা একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট ইজ ল্যাক অফ ক্যারিয়ার প্রোগ্রেশন, যেটা অলরেডি আমি আগেই ডিসকাস করে ফেলেছি যে তাড়াতাড়ি যে গ্রোথটা হয় অন্যান্য ইন্ডাস্ট্রিতে, সেটা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে, এই হোটেল ইন্ডাস্ট্রিতে খুবই মানে ধীরে ধীরে প্রোগ্রেস হয়, বা কম্পারেটিভলি বহুতই স্লো প্রমোশন বলা যায়। মানে দীর্ঘদিন সে একই ডেজিগনেশনে একই স্যালারিতে সে কাজ করেই চলেছে সেই মানে কি আর বলবো, বোঝা যাচ্ছে কথাটা কি বলতে চাইছি আমি। তো সেটা বহু ক্ষেত্রে বহু হোটেলে দেখা যায় যে 10 বছর ধরে সেই একই জায়গায় কাজ করে যাচ্ছে, 15 বছর ধরে সেই একই জায়গায় কাজ করছে, তবুও তার না তো কোনো প্রমোশন হয়েছে, না তো কোনো তার স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে। ব্যাস চলছে, সে আর কোনো কোথাও যেতে পারছে না, তার ফ্যামিলি একটা জায়গায় বাঁধা পড়ে আছে, একটা জায়গায় তার ফ্যামিলি সেট হয়ে গেছে, তো সেইটাকে তাকে কন্টিনিউ করতেই হচ্ছে। তো সেইটার ফায়দা বিভিন্ন হোটেল তখন ওটাতে থাকে। যাই হোক, ভিডিওটার লেংথ ধীরে ধীরে লম্বা হয়ে গেল, প্রায় 17-18 মিনিটের ভিডিও হয়ে গেল। ভিডিওটা লম্বা হলেও খুবই ইনফরমেটিভ ভিডিও। সবাইকে অনুরোধ করব যে ভিডিওটা স্কিপ না করে টু দি পয়েন্ট প্রপারলি বোঝার চেষ্টা করবেন, আর ধীরে ধীরে শুনবেন। তখন এতগুলো পয়েন্ট একসাথে আলোচনা করা একটু লম্বা হয়ে গেল সেই কারণে ভিডিওটা। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন। আমার চ্যানেল ভালো লাগলে সবাই সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।